বারবার বিপজ্জনক একটা কথা ভেসে আসছে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না তো? এই রকম যদি একটা মেরুকরণের রাজনীতি জিও পলিটিক্সে ঘটে তাহলে আর দেখতে হবে না। তিনি যতটা ক্ষমতাশালী ততটাই অনেকে বলছেন তার পাগলামি গোটা পৃথিবীকে এখন নাচাচ্ছে। কে সেই ব্যক্তি? ইরান কেন হঠাৎ কাতারে এয়ারবেস হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারবেস, কিন্তু কাতারকে বেছে নিল। জানে ইরান যদি কাতারকে আক্রমণ করে তাহলে গোটা পৃথিবীতে খবরটা ছড়িয়ে যাবে। ইরানের অস্ত্রগুলো কিন্তু বেশিরভাগ কেনা নয়, ইরানের অস্ত্রগুলো তারা তৈরি করেছে। সুতরাং গোটা পৃথিবীকে তাদের দেখাতে হবে যে তারা কতটা উন্নত। ইরান মানেই এবার মানুষ মনে করবে ভয়ানক শক্তিধর দেশ। যে একদিকে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা করছে, অন্যদিকে ইরান একা বুক চিতিয়ে লড়ে যাচ্ছে। কি হচ্ছে বলুনটা তো? জিও পলিটিক্স বা ভূ রাজনীতিতে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন এখন জিও পলিটিক্স তার কৌলিন্য হারিয়েছে, একেবারে যেন মগের মুলুক হয়ে গেছে। যেখানে যা জোর বেশি জোর খাটাচ্ছে। আবার কেউ কেউ নিজস্ব ব্যক্তিগত স্বার্থ সিদ্ধিতে তাদের দেশকে, দেশের সামরিক বাহিনীকে এবং গোটা পৃথিবীর শান্তির আবরণটা নষ্ট করে দিচ্ছে। এবং তাই বারবার বিপজ্জনক একটা কথা ভেসে আসছে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না তো? তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না তো? দেখুন, সাইকোলজি বা মনস্তত্ত্বে একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র আছে। আপনি যদি বারবার একটা আশঙ্কা প্রকাশ করে তাহলে দেখবেন সেই আশঙ্কাটাই একদিন আপনার জীবনে ঘটে যায়। ভূ রাজনীতিতে বা জিও পলিটিক্সে ওই আশঙ্কাটাই সত্যি হয়ে যাবে না তো? গোটা পৃথিবী জড়িয়ে পড়বে না তো? জড়িয়ে পড়বে না তো তৃতীয় বিশ্বযুদ্ধে? দেখুন, আমরা গত কয়েক বছরে বারবার দেখেছি দুটি রাষ্ট্রের মধ্যে লড়াই এখন শুধু আর দুটি রাষ্ট্রের মধ্যে থাকে না, গোটা পৃথিবী তাতে জড়িয়ে পড়ে। যেমন ইসরায়েল এবং ইরান, মার্কিন যুক্তরাষ্ট্রের নাক গলানো। তারপর কি দেখলাম? রুশ এবং চীন তারাও জড়িয়ে পড়লেন। এটা যদি আরেকটু এগোতে থাকতো তাহলে গোটা পৃথিবীতে সমস্ত দেশকে কোনো একটা পক্ষে যেতে হতো। এবং এই রকম যদি একটা মেরুকরণের রাজনীতি জিও পলিটিক্সে ঘটে তাহলে আর দেখতে হবে না। তাহলে কি হবে? তাহলে গোটা পৃথিবী দুটি শিবিরে ভাগ হয়ে যাবে। আর দুটি শিবিরে যদি গোটা পৃথিবী ভাগ হয়ে যায় তাহলেই সর্বনাশ। তার কারণ তাহলেই সলতে পাকাতে শুরু করবে। কিসের সলতে? তৃতীয় বিশ্বযুদ্ধে। আজকে অবশ্য আমরা আলোচনা করব এক বিশেষ ব্যক্তিকে নিয়ে। তিনি যতটা ক্ষমতাশালী ততটাই অনেকে বলছেন তার পাগলামি গোটা পৃথিবীকে এখন নাচাচ্ছে। কে সেই ব্যক্তি? অবশ্যই আলোচনা করব। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। যে কথা আপনাদের বলছিলাম, সিজ ফায়ার অর ট্রাম্পস ডিসেপশন, অর্থাৎ সত্যি সত্যি কি সংঘর্ষ বিরতি হলো, নাকি এই সবই ট্রাম্প সাহেবের ছলনা? কেন এই কথাটা বলছি? তার কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রতিবারই পৃথিবীর বিভিন্ন কোণায় সংঘর্ষ হচ্ছে, ট্রাম্প সাহেব বলছেন সংঘর্ষ বিরতি, তারপর সংঘর্ষ বিরতি। এমনকি জেলেনস্কি যখন হোয়াইট হাউসে গিয়েছিলেন তখন তাকে কম হেনস্থার শিকার হতে হয়নি, এবং ট্রাম্প পরিষ্কার তাকে যুদ্ধ বন্ধ করতে নির্দেশ দিচ্ছে। অথচ তার কয়েকদিন বাদে কি দেখলাম? দেখলাম কয়েক হাজার কিলোমিটার উড়ে গিয়ে ড্রোন আক্রমণ হলো খোদ রুশ দেশে। তার ঠিক কিছুটা আগে, মানে আপনারা যদি একটু রিওয়াইন্ড করেন তাহলে দেখবেন ট্রাম্প প্রথমবারের জন্য বিরক্তি প্রকাশ করছে রুশের প্রতি। তাহলে কি ট্রাম্প জানতেন? তাহলে কি কোথাও যুদ্ধ লাগানো আর যুদ্ধকে বন্ধ করে সংঘর্ষ বিরতি করা এটাই চলছে? ভারত পাকিস্তানের ক্ষেত্রেও একই ঘটনা। কে না জানে এই যে অপারেশন সিন্দুর, এই অপারেশন সিন্দুর আসলে ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই।
পাকিস্তানে একের পর এক জঙ্গি ঘাঁটি আছে। পাকিস্তানের মন্ত্রীরা যা বিবৃতি দিচ্ছেন তাতে এটা খুব পরিষ্কার, ইসলামিক জঙ্গিরা কার্যত পাকিস্তানটা চালায়। আমরা শুধুমাত্র তাদের ভূমিতে ঢুকে নটি ইসলামিক সন্ত্রাসী জঙ্গিদের নিকেশ করেছি, ঘাঁটি মাটির সঙ্গে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছি, আর তাতেই নড়ে চড়ে বসেছিল পাকিস্তান। আমরা ওদের এয়ার ডিফেন্স সিস্টেম কতটা ঠুনকো দেখিয়ে দিয়েছি। তারপর কি হলো? তারপর তারা সোজা গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরে ট্রাম্প সাহেবকে দিয়ে এমন একটা পরিস্থিতির শিকার করালেন, অন্তত সামাজিক মাধ্যমে ট্রাম্প সাহেব সবার আগে যুদ্ধবিরতি হতে চলেছে তার আভাস দিয়ে দিলেন। তারপরেই পাকিস্তানের তরফ থেকে আমাদের টেলিফোনে যোগাযোগ করা হয়, দূরাভাষে যোগাযোগ করে বলা হয় সংঘর্ষ বন্ধ করুন। আবার ইসরায়েল ইরানের ক্ষেত্রে যুদ্ধতেও একই ধরনের ঘটনা। প্রথমে ইসরায়েল আঘাত করল ইরানকে। ট্রাম্প সাহেব বলে দিলেন তার কাছে খবর আছে যে পারমাণবিক পরীক্ষা নিরীক্ষার একেবারে শেষ ধাপে পৌঁছে গেছে ইরান। তারপর কি হলো? তারপর খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে প্রায় 37 ঘন্টা উড়ে, মোট 40 ঘন্টা, 37 ঘন্টা উড়ে ইরানের তিনটে পারমাণবিক ঘাঁটি ধ্বংস করে দিল বলে প্রচার। তারপর আবার সংঘর্ষ বিরতি। এখন প্রশ্ন উঠে গিয়েছেন, তাহলে কি ট্রাম্প সাহেব খেলায় মেতেছেন? যুদ্ধ চলবে, সংঘর্ষ চলবে, তিনি বলবেন সংঘর্ষ বন্ধ হবে। অনেকে বলছেন মশকরা করে যে কেন ট্রাম্প সাহেব এরকম করছেন? ট্রাম্প সাহেবের তো সবই আছে, বাকি আছে তো একটাই, অর্থাৎ শান্তির জন্য নোবেল পুরস্কার। যা একসময় ঠাট্টা ছিল, জল্পনা ছিল, তা ক্রমশ কিন্তু বাস্তবের পথে এগোচ্ছে। এখন পৃথিবীতে অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন যে নোবেল পুরস্কার অর্থাৎ শান্তির জন্য নোবেল পুরস্কার পেতে চলেছেন ট্রাম্প সাহেব, আর তার জন্যই পৃথিবীর বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে, আবার তারই অঙ্গুলি হেলনে সংঘর্ষ বন্ধ হচ্ছে। সত্যি কি ব্যাপারটা তাই? সত্যি কি গোটা বিষয়টা এরকম? আমরা প্রথমেই চলে যাব সৈয়দ আব্বাস আরাগাচি। দেখুন, ইরানের এই বিদেশমন্ত্রী গোটা বছর বোধহয় তল্পি তল্পা নিয়ে ঘুরে বেড়ান গোটা পৃথিবী জুড়ে, সব দেশকে বোঝানোর চেষ্টা করেন ইরান কত মহান দেশ। যদিও গোটা পৃথিবী জানে ইরানে কোনো গণতন্ত্র নেই, ইরানে ধর্মীয় এবং রাজনৈতিকভাবে বংশ পরম্পরায় একটি পরিবার রাজ করে। তিনি কি বলছেন, ডোনাল্ড ট্রাম্প কি বলছেন, একবার দেখে নেব। কনগ্রাচুলেশনস টু এভরিওয়ান, ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন যে সবাইকে অভিনন্দন। ইট হ্যাজ বিন ফুললি এগ্রিড অ্যান্ড বিটুইন ইসরায়েল অ্যান্ড ইরান দ্যাট দেয়ার উইল বি আ কমপ্লিট অ্যান্ড টোটাল সিজফায়ার। অর্থাৎ ইসরায়েল এবং ইরান তাদের মধ্যে সম্পূর্ণভাবে সিজফায়ার অর্থাৎ সংঘর্ষ বন্ধ হচ্ছে ইন অ্যাপ্রক্সিমেটলি 6 আওয়ার্স ফ্রম নাও। আবার দিয়েও দিচ্ছেন যে এখন থেকে, অর্থাৎ যে সময় তিনি পোস্ট করেছিলেন অর্থাৎ জুন মাসে 23 তারিখে 6:02 নাগাদ তিনি বলছেন in approximately 6 hours from now, when Israel and Iran have put down and completed their in progress final mission for 12 hours, at which point the war will be considered ended. Officially, Iran will start the ceasefire, and upon the 12th hour, Israel will start the ceasefire. মানে একেবারে বেঁধে দিচ্ছেন কখন ইরান সংঘর্ষ বন্ধ করবে, কখন ইসরায়েল সংঘর্ষ বন্ধ করবে। ঠিক সেই সময় সৈয়দ আব্বাস আরাগাচি তার সোশ্যাল মিডিয়ায় সামাজিক পোস্টটাও আমাদের পড়ে নেওয়া উচিত। The military operations of our powerful armed forces to punish Israel for its aggression continued until the very last minute at 4 a.m. Together with all Iranians, I thank our brave armed forces who remain ready to defend our dear country until their last drop of blood, and who responded to any attack by the enemy until the very last minute. অর্থাৎ তিনি বারবার করে বলছেন সমস্ত ইরানের নাগরিকদের মতো আমি অভিনন্দন জানাচ্ছি। কাকে? সেনাদের, ইরানের সেনাদের। তারা তাদের শেষ রক্তবিন্দু দিয়ে তারা তাদের প্রিয়
দেশকে রক্ষা করে যাবে। খুব পরিষ্কার লিখেছে। এখানে কোথাও দেখতে পাচ্ছেন সিজ ফায়ারের ছিটেফোঁটা আছে? অথচ আমরা আবার ট্রাম্প সাহেবের লেখাতে চলে যাই সামাজিক মাধ্যমে। তিনি লিখছেন, আই উড লাইক টু কংগ্রাচুলেট বোথ কান্ট্রিজ। তিনি অভিনন্দন জানিয়ে দিচ্ছেন ইসরায়েল এবং ইরানকে। Israel and Iran on having the stamina, courage and intelligence to end. বলছেন আমি তাদের স্ট্যামিনাকে, তাদের ক্ষমতাকে, তাদের সাহসকে এবং তাদের বুদ্ধিমত্তাকে আমি অভিনন্দন জানাচ্ছি। What should be called the 12-day war, একদম ঘোষণা করে দিয়েছেন 12 দিনের যুদ্ধ। This is a war that could have gone for years. তিনি বলছেন যেন ডোনাল্ড ট্রাম্প না থাকলে এটা বছরের পর বছর এই যুদ্ধ চলতো, তিনি 12 দিনে বন্ধ করে দিলেন। This is a war that could have gone for years and destroyed the entire Middle East, গোটা মধ্যপ্রাচ্যকে শেষ করে দিত, but it didn't, কিন্তু এটা হয়নি, and never will, এবং কখনো হবে না। God bless Israel, God bless Iran, God bless the Middle East, অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ ঝরে পড়ুক ইসরায়েলের ওপর, ইরানের ওপর, মধ্যপ্রাচ্যের ওপর। God bless the United States of America and God bless the world. এমনভাবে লিখছেন প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যেন তিনি বন্ধ করে দিলেন গোটা পৃথিবীকে, মধ্যপ্রাচ্য তো বটেই, ইরান ইসরায়েল তো বটেই, গোটা পৃথিবীকে যুদ্ধের ধ্বংসলীলা থেকে তিনি যেন বাঁচালেন, অর্থাৎ তিনি রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। কিন্তু সত্যি কি তাই? এ নিয়ে প্রশ্ন উঠে গেছে যে সত্যি কি তাহলে ইরান আর ইসরায়েল তাদের মধ্যে আপাতত শান্তি বিরাজ করছে? একেবারেই নয়। সৈয়দ আব্বাস আরাগাচির লেখাতে কোথাও সে শান্তির হদিশ পাচ্ছেন? কোথাও লিখেছে যে আমরা সিজফায়ার মেনে নিচ্ছি? ইরান উইল নেভার রিবিল্ড ইটস নিউক্লিয়ার প্রোগ্রাম। কে বলছেন? যে ইরান কখনো আর পারমাণবিক কোনো রকম পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাবেন না। ডোনাল্ড ট্রাম্প সেজ রিয়েলি হ্যাপি উইথ ইসরায়েল। তিনি বলছেন আমি খুশি, ইসরায়েলের উপর খুশি। অ্যাডস নট হ্যাপি ইরান ইদার, অর্থাৎ তিনি খুব খুশি, তিনি গোটা পৃথিবীকে বাঁচিয়ে দিয়েছেন, তিনি ইরানের হয়েও বলে দিচ্ছেন ওরা আর পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা করবে না। Donald Trump has criticized both Israel and Iran for allegedly violating the recent ceasefire agreement. অর্থাৎ দেখুন এটা 23 তারিখে, 24 তারিখের কি অবস্থা? 24 তারিখে তিনি ইরান এবং ইসরায়েল উভয় পক্ষকেই প্রায় গালি দিচ্ছেন, পুরোপুরি দেননি। তিনি বলছেন, তিরস্কার করছেন। কেন? যে তারা সিজফায়ার এগ্রিমেন্ট মানেনি। He specifically disapproved of Israel's immediate response following the truce, defending reported airstrikes after a missile launch from Iran. While acknowledging the violation, Trump remains uncertain if the ceasefire is entirely broken. যদিও ট্রাম্প কিন্তু পরিষ্কার বলেননি সত্যি সত্যি কি তাহলে পুরো সিজফায়ারটাই আর থাকছে না। Iran is running out of ammunition, rocket launchers as it struggles to keep up with Israel, experts. নিউ ইয়র্ক পোস্টে লিখছে আসলে ইরানের ঘাটতি ছিল আর্মস, অ্যামুনেশন, অর্থাৎ এই যে রসদের ঘাটতি হয়েছে যুদ্ধে, আর সেই জন্য কিছুটা সময় হয়তো যুদ্ধটা বন্ধ রেখেছিল তারা, আবার যুদ্ধ শুরু হয়ে গেল। অর্থাৎ গোটা পৃথিবীকে যখন জানিয়ে দিলেন যেদিন, তার কয়েক ঘন্টা কাটতে না কাটতে একেবারে আমরা দেখছি অন্য চিত্র। দেখুন এই মুহূর্তে একটা সময় ছিল একদিকে সোভিয়েত ইউনিয়ন, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু এই সময়টা তা নয়, এটা কোল্ড ওয়ারের সময় নয়। এখন পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা জায়গায় আছেন যে জায়গায় তারা সর্বশক্তিমান বলে অন্তত তারা মনে করেন। গোটা পৃথিবীতে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকে অগ্রাহ্য করতে পারবেন না। মার্কিন যুক্তরাষ্ট্রকে যারা অগ্রাহ্য করেছে তাদের কি ফলাফল হয়েছে সেটা আমরা ইরাকে দেখেছি, সেটা আমরা লিবিয়াতে দেখেছি, মানে গাদ্দাফি থেকে সাদ্দাম হুসেন আমরা দেখে নিয়েছি কোথা থেকে কি হয়েছে। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে আপনার কোথাও মনে আছে বা মনে হচ্ছে যে কোথাও আমেরিকার দাদাগিরিটা মেনে নিচ্ছে, সেটা ইসরায়েল হোক ইরান হোক? আর একটু বিশদে আসি। ট্রাম্প সেজ ইরান গেভ আর্লি নোটিস অ্যাবাউট কাউন্টার স্ট্রাইক অন ইউএস বেস ইন কাতার। অর্থাৎ ট্রাম্প বলছে ইরান তো আগে থেকেই বলেছিল, আর্লি নোটিস দিয়ে দিয়েছিল, এই যে অ্যাবাউট কাউন্টার স্ট্রাইক অন ইউএস বেস ইন কাতার, মানে কাতারে ইউনাইটেড স্টেটসের বেসে
ওরা যে আঘাত হানতে চলেছে আগে থেকেই বলে দিয়েছিল। President Trump said Monday the Iranian government offered early notice about a series of missile strikes that targeted the US Al Udeid Air Base in Qatar, downplaying Iran's response to US bombing of 3 Iranian nuclear sites over the weekend as very weak. অর্থাৎ আমরা জানি যে কাতারের যে ইউএস বেস ছিল সেইখানে এই যে এই জায়গাটায় এখানে তো আঘাত এনেছিল, কিন্তু এমন একটা ট্রাম্প সাহেব বলছেন যেন আগে থেকে বলে এসেছিল, ওই বাংলার ডাকাত বিশ্বের মতো, যে তোমার বাড়ি যাচ্ছি ডাকাতি করতে, সব কিছু তৈরি রেখো, যাব ডাকাতি করব চলে আসবো। অর্থাৎ ডাকাতকে, বাংলার ডাকাত বিশ্বকে সম্মান জানাতো, ভয় পেত। ট্রাম্প অনেকটা ওরকম ব্যবহার করছেন। ট্রাম্প একদম গোটা পৃথিবীকে, এটা আমাদের খবর না, সিবিএস নিউজের খবর, ট্রাম্প সেজ ইরান গেভ আর্লি নোটিস অ্যাবাউট কাউন্টার স্ট্রাইকস on US base in Qatar. Iran launches missiles at United States military bases in Qatar, Iraq, will never leave violation of territorial integrity unanswered, says Iran after targeting the largest US base in West Asia. Qatar temporarily suspend US space after US issue advisory for citizen. মানে সাংঘাতিক কাণ্ড। আসলে যদি আপনি পশ্চিম এশিয়ায় দেখেন, পশ্চিম এশিয়ায় এই জায়গাটা মানে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি, এখান থেকে নিয়ন্ত্রণ হয়, সেই জায়গাতে এই অবস্থা, সেই জায়গাতে এই অবস্থা। কিন্তু ট্রাম্প বলছে না না, আমাদের আগে থেকে বলেছিল আক্রমণ করবে। Iran's military denies firing missiles at Israel after ceasefire started, TV reports say. The report quoted the General Staff of Iran's armed forces, which includes its regular military and its paramilitary Revolutionary Guard, as making the denial. মানে ইরান সরাসরি বলছে যে আমরা তো কোনো মিসাইলই ছুড়িনি, অর্থাৎ সিজফায়ার শুরু হয়ে যাওয়ার পর। কিন্তু সত্যি কি তাই? ফ্রেশ এসকালেশন বাই ইরান, অর্থাৎ নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে ইরান এবং যুদ্ধের পরিস্থিতি আরও ঘন হচ্ছে। সাইরেন্স ব্লেয়ার ইন ইসরায়েল আফটার সিজফায়ার কনফার্মড। At least 4 people were killed in southern Israeli city of Be'er Sheva on Tuesday morning after an Iranian missile hit a residential building. অর্থাৎ ইরানিয়ান মিসাইল হিট করেছে কোথায়? একেবারে রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে, এবং 4 জন মারা গেছে। দেখুন, এটা কিন্তু জুন মাসের 24 তারিখের ঘটনা। 23 তারিখে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সিজফায়ার ঘোষণা করে দিয়েছেন। তিনি গোটা পৃথিবীকে রক্ষা করেছেন বলে দিচ্ছেন। তিনি ইসরায়েল থেকে ইরান বলছেন যে ঈশ্বর তাদের আশীর্বাদ করুক, আমার কথা মেনে নিয়েছে এবং সিজফায়ার হয়ে গেছে। রয়টার্স কি লিখছে? US strikes failed to destroy Iran's nuclear sites, intelligence report says. সুতরাং বুঝতেই পাচ্ছেন, the US strikes failed to destroy Iran's nuclear sites, intelligence report says. অর্থাৎ গোয়েন্দার রিপোর্ট কি বলছে? যে ইরানের আদৌ নিউক্লিয়ার সাইটস ধ্বংস করতে পারেনি। আমাদের খবর না, রয়টার্সের খবর। আবার দেখুন, কাতার ওয়ার্নস অফ রিটালিয়েশন আফটার ইরানিয়ান স্ট্রাইক অন US base in Doha. We reserve the right to respond. এটাও কিন্তু 24 তারিখে। এবার কিন্তু কাতার বলছে ওরা আমাদের ভূমিতে এসে আক্রমণ করেছে, হোক সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের, আমাদের ভূমি, সুতরাং আমাদেরও সেই অধিকার আছে। কে বলছে? কাতার। তাহলে পশ্চিম এশিয়ায় শান্তিটা এলো কী করে? ইসরায়েল ইরান তারা তো শান্তি প্রতিষ্ঠার পথে হাঁটছেই না, এখন নতুন করে আবার তাদের দোষর হচ্ছে কাতার। কাতার বলেছে আমার ভূমিতে তুমি আক্রমণ করেছো, আমি দেখতে যাব না বাপু, সেটা আমার না মার্কিন যুক্তরাষ্ট্রের, এটা তো দেখার দরকার নেই, তুমি আমার ভূমিতে আক্রমণ করেছো, আমরা ছাড়বো না, আমাদের প্রত্যাঘাত করার অধিকার আছে। Tension escalated sharply on June 23 after Iran launched a missile strike on the US-run Al Udeid Air Base in Qatar, prompting Doha to declare it reserves the right to respond. Iran claimed the attack was a response to US strikes on its nuclear sites, but insisted it posed no threat to Qatar. Al Jazeera কি বলছে?
এখানে আবার একটা খুব গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি আছে। আমি আপনাদের শুরুতেই বলছিলাম না, যুদ্ধ হবে সেনায় সেনায়, যুদ্ধ হবে ড্রোন মিসাইলে, যুদ্ধ হবে নিউক্লিয়ার আবহে, অর্থাৎ আমার কাছেও ক্ষমতা আছে, তোমার কাছেও ক্ষমতা আছে, আমিও ছুটছি না কিন্তু ছুটতে পারি, এরকম একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এটা তো একটা যুদ্ধ, এটা তো সৈন্যরা যুদ্ধ করছে। আরেকটা হচ্ছে মিডিয়া ওয়ার, অর্থাৎ সংবাদ মাধ্যমকে ব্যবহার করে যুদ্ধে একটা বাতাবরণ সৃষ্টি করে দেওয়া, এবং সংবাদ মাধ্যমকে যে যেভাবে ব্যবহার করতে পারবে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে তার পক্ষের খবর। অনেকে বলছেন যে কাতারে আক্রমণ করেছে কেন, তার কারণ সেখানে আল জাজিরা আছে। আল জাজিরা আপনারা জানেন যে পৃথিবীতে এই মুহূর্তে যে চ্যানেলগুলো শীর্ষে আছে তার মধ্যে অন্যতম। আল জাজিরা ওয়াজ ইনডিড ফাউন্ডেড বাই দ্য এমির অফ কাতার, কাতারে রয়েছে। দেখুন, এটা আমাদের খবর না, এটা ইনফ্লুয়েন্স ওয়াচ, তাদের খবর আমরা দেখাচ্ছি। আল জাজিরা ওয়াজ ইনডিড ফাউন্ডেড বাই এমির অফ কাতার শেখ হামাদ বিন খলিফা আই থানি ইন 1996। 1996 সালে কাতারে আমির তিনি তৈরি করেছিলেন, অর্থাৎ তিনি পুরো ফান্ড করেছিলেন কাতারকে, এবং তিনি প্রতিষ্ঠাতা। The channel received initial funding through a loan from the Qatari government. কাতার সরকার থেকে লোন নিয়েছিল, ঋণ নিয়েছিল, উইথ দ্য এইম অফ চ্যালেঞ্জিং সৌদি আরবিয়াস মিডিয়া ডমিনেন্স। অর্থাৎ এর আগে কাতারের এই আল জাজিরার আগে সৌদি আরবের যে সমস্ত মিডিয়ারা আছে তাদের গোটা মধ্যপ্রাচ্যে এবং গোটা দুনিয়াতে ইসলামিক মহলে তাদের রমরমা ছিল। সেই রমরমা শেষ করার উদ্দেশ্য নিয়ে আল জাজিরার জন্ম। While Al Jazeera has consistently maintained it operates with editorial independence, it has also been described as a tool of Qatari influence and soft power. যদিও তাদের এডিটোরিয়াল পলিসি বলা হয় খুব স্বাধীনচেতা, কিন্তু অনেকেই বলেন না, কাতারের সরকারের একটা ক্ষমতা আছে এবং সেই ক্ষমতাটা প্রতিফলিত হয় আল জাজিরার মাধ্যমে গোটা পৃথিবীতে। এখন অনেকে বলছেন আসলে ইরান কেন হঠাৎ কাতারে এয়ারবেস, হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারবেস, কিন্তু কাতারকে বেছে নিল? জানে ইরান যদি কাতারকে আক্রমণ করে তাহলে গোটা পৃথিবীতে খবরটা ছড়িয়ে যাবে। অর্থাৎ এই যে বিভিন্ন জায়গা থেকে, দেখুন আমি কিছুক্ষণ বাদে আপনাদের দেখাবো, ইরান থেকে ইসরায়েলে আক্রমণ করা এত কিছু সহজ নয়, অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও সহজ নয়। এবং ইরানের অস্ত্রগুলো কিন্তু বেশিরভাগ কেনা নয়, ইরানের অস্ত্রগুলো তারা তৈরি করেছে। সুতরাং গোটা পৃথিবীকে তাদের দেখাতে হবে যে তারা কতটা উন্নত। তার সবচেয়ে যদি ভালো প্রচার পাওয়া যায় তাহলে সেই প্রচার পাওয়া যাবে কাতারে কোনো জায়গায় আক্রমণ করলে। তার কারণ আল জাজিরা তাহলে গোটা দুনিয়াময় ছড়িয়ে দেবে যে কাতারের অমুক জায়গা আক্রান্ত। এবং অনেকে বলছেন আসলে আল জাজিরাকে ইরান ব্যবহার করেছে তার যে মাহাত্ম্য, তার যে ক্ষমতা, তার শৌর্যবীর্য প্রকাশের জন্য। এবার চলে আসি, আমি আপনাদের বলছিলাম না এত সহজ নয়। এই হচ্ছে ইরান, ইরান হচ্ছে এটা ইরানের ভূখণ্ড, ইরাকের লাগোয়া। এবার ইরান থেকে যদি আমরা যদি দেখি ইসরায়েল হচ্ছে এই জায়গাটা। এবার যদি আক্রমণ করতে হয় তাহলে কতটা পথ যেতে হবে? ইরাক জর্ডান হয়ে যেতে হবে। এবং আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এইখানে কিন্তু মার্কিন রণতরীও আছে। সুতরাং এখান থেকে যদি কোনো মিসাইল ছোড়া হয় সেটা তাহলে ইরাক হয়ে জর্ডান হয়ে প্রবেশ করবে। ইরাকের আকাশ সীমানায় মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্স সিস্টেম আছে। ইরান যদি কিছু ছোড়ে ইরাকের আকাশেই নষ্ট করে দেবে। তাও আপনি ধরে নিলেন সে ইরাকের আকাশ সীমা ক্রস করে গেল, অর্থাৎ পেরিয়ে গেল, তখন জর্ডানের এয়ার ডিফেন্স সিস্টেম তাকে আটকাবে। অর্থাৎ একটা ইরাকে আটকাচ্ছে, গোটা ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ছড়িয়ে ছিটিয়ে এয়ার ডিফেন্স সিস্টেম এমন করা আছে ছাতার মতো যে এখানেই আটকাবে। অর্থাৎ প্রথম ইরাকে আটকাবে, ইরাক যদি না পারে তখন জর্ডান আটকাবে, এবং জর্ডানও যদি না পারে তখন আপনাদের মনে রাখতে হবে যে এই জায়গাতে সমুদ্রে কিন্তু রণতরী দাঁড়িয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের, তখন সে আটকাবে। আবার সেও যদি আটকাতে না পারে, অর্থাৎ
ইরাকের আকাশ সীমা অতিক্রম করে গেল, জর্ডান অতিক্রম করে গেল, মার্কিন যুক্তরাষ্ট্র রণতরী, সেই রণতরী অতিক্রম করে গেল, তারপর ইসরায়েল তার আকাশ সীমানা সে নিশ্চিদ্রভাবে সে আটকে রেখেছে। অর্থাৎ কতগুলো, বুঝতে পারছেন, মানে কত দূর থেকে কতগুলো শক্তি আটকানোর চেষ্টা করছে, তা সত্ত্বেও কিন্তু ইরান ইসরায়েলে আক্রমণ হেনেছে। এবং এই যে আক্রমণ হেনেছে, এটা কিন্তু মুখের কথা নয়, এটা মুখের কথা নয়। অর্থাৎ ইরাক পেরিয়ে, জর্ডান পেরিয়ে, মার্কিন রণতরী রয়েছে, তার এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, এসব পেরিয়ে ইসরায়েলের মতো দেশ, যেখানে মানে একেবারে ছাদ করে দিয়েছে পৃথিবীর অন্যতম সবচেয়ে সুরক্ষিত আকাশ সীমা, সেইটাকে ভেদ করে গিয়ে ইরান আক্রমণ হানছে। এবার ইরান গোটা পৃথিবীকে, দুনিয়াকে দেখাতে চায়, দেখো আমাদের আটকাতে চেষ্টা করছে, তাও আমরা কীরকম আক্রমণ করছি। তা সত্ত্বেও ইরান মনে করছে সে প্রচার পাচ্ছে না। অনেকে মনে করছেন এই কারণেই আল জাজিরাকে ব্যবহার করা, এই কারণেই কাতারে মার্কিন ইউএস বেসকে তারা নড়িয়ে দিয়ে গোটা পৃথিবীকে, দুনিয়াকে দেখাতে চায় যে আমরা কতটা শক্তিধর। আমি আপনাদের বলছিলাম এই যে গোটা এলাকা, এখন গোটা পৃথিবীর চোখ এখানে, এবং সেই জায়গায় যে যেরকমভাবে আক্রমণ করবে, যত শৌর্যবীর্যে আক্রমণ করতে পারবে, তত তার নাম গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়বে। এবং আমি আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, এখন মডার্ন ওয়ারফেয়ার মানে শুধুমাত্র যুদ্ধ নয়, শুধুমাত্র সেনা যুদ্ধ করবে না, একটা আবহ তৈরি করতে হবে, পারসেপশন ভ্যালু। অর্থাৎ ইরান মানেই এবার মানুষ মনে করবে ভয়ানক শক্তিধর দেশ, ইসরায়েলের সঙ্গে লেগেছে। ইরান চাইছে গোটা পৃথিবী, দুনিয়াতে এই খবরটা ছড়িয়ে পড়ুক যে একদিকে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা করছে, অন্যদিকে ইরান একা বুক চিতিয়ে লড়ে যাচ্ছে। অর্থাৎ বাঘের সঙ্গে লড়াই হলে যা হয়, বাঘ আর সিংহর তো লড়াই হয় না সাধারণত, কারণ বাঘ আর সিংহ এক জায়গায় থাকে না। কিন্তু বাঘ সিংহর লড়াই হলে কে জিতবে কে হারবে কখনো আগে থেকে বলা যায় না। ইরান চাইছে গোটা দুনিয়াতে এই খবরটা ছড়িয়ে পড়ুক। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো, কি হলো? ডোনাল্ড ট্রাম্প তার মতো কিন্তু তিনিও মিডিয়াকে তাতিয়ে রাখছেন। তিনি বলছেন, আই গেভ ইরান চান্স আফটার চান্স টু মেক আ ডিল। আমি ইরানকে একের পর এক সুযোগ দিয়েছি। ট্রাম্প সেজ হি উইল ডিসাইড ওয়েদার ইউএস উইল ডাইরেক্টলি অ্যাটাক ইরান উইদিন 2 উইকস। নিজেই বলে ফেলছেন যে মানে তিনি ঠিক করবেন যে ইউএস অ্যাটাক করবে কি করবে না। এখানে বলছেন আই গেভ চান্স টু ইরান, আবার কোথাও দেখবেন বলছেন ঠিক আছে চীন তেল কিনছে ইরান থেকে, ঠিক আছে আমার আপত্তি নেই। মানে ট্রাম্প বোঝাতে চাইছেন গোটা পৃথিবীর একমাত্র তিনিই হচ্ছেন এই মুহূর্তে অধিপতি, তাকে অগ্রাহ্য করে পৃথিবীতে কিছু হচ্ছে না, এটা চাইছেন। ইরান held direct talks with US amid intensifying conflict with Israel, diplomat says. কিন্তু ইরান বলছে ঠিক আছে আমি ইউনাইটেড স্টেটসের সঙ্গে সরাসরি কথা বলবো, রয়টারের রিপোর্ট। তাহলে গোটা ঘটনাটা কি দাঁড়াচ্ছে? একদিকে যেমন যুদ্ধ চলছে, আরেকদিকে বিভিন্ন জায়গায় ব্যক্তিগত স্বার্থে অনেকে মিডিয়াকে এবং যুদ্ধকে ব্যবহার করছে। অনেকে বলছেন এটাই তো ভবিতব্য, তার কারণ গোটা পৃথিবী জুড়ে কি হচ্ছে, গোটা পৃথিবী জুড়ে এই মুহূর্তে দক্ষিণ পন্থার রমরমা। এখানে সংগঠন বা দেশের থেকে বা সমষ্টিগত সম্প্রদায়ের থেকে একজন মানুষ তিনি গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। দক্ষিণ পন্থা মানেই একটা মুখ, সেই মুখকে কেন্দ্র করেই এগিয়ে যাবে সবাই, তাই হচ্ছে। Pakistan condemns the US attacks on the nuclear facilities of the Islamic Republic of Iran. এটাও একটা বড় পলিটিক্স। আসিম মুনির, মানে আমি বলছি যে ওই সেনা প্রধান পাকিস্তানের, যে সেনাবাহিনীর উর্দির আড়ালে আসলে ইসলামিক জঙ্গি ছাড়া কিছুই নয়, সে কিছুদিন আগেই পা ধরে এসছে কার? ডোনাল্ড ট্রাম্পের। হোয়াইট হাউসে গিয়ে তেল মেরে এসছে, কারণ সে জানে আজ বাদে কাল
অপদার্থ প্রধানমন্ত্রীকে সরিয়ে সে বসবে। আমি অপদার্থ বলছি কেন? আমি অপদার্থ এই কারণে বলছি, যে দেশের গণতন্ত্র ঠিক রাখতে পারে না, যে দেশের বিরোধী দলনেতাকে কারাগারে নিক্ষেপ করে রাখে, ইমরান খানের মতো অলরাউন্ডার, ইমরান খানের মতো বিশ্ববন্দিত ক্রিকেটার, প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে যৌন নির্যাতনের হাতে ফেলে দেয়, তাহলে সে দেশে তো গণতন্ত্র নেই। ওদের সাথে ভারতবর্ষ নয়, আমাদের এখানে লড়াই হবে বিরোধী দলনেতা থেকে প্রধানমন্ত্রী সবাই একসঙ্গে বসে কথা বলেছে, এটা গণতন্ত্র। ওসব দেশে গণতন্ত্র নেই। পারভেজ মুশারফ যা করেছেন, জিয়াউল হক যা করেছে, ঠিক সেই জিনিস করতে চলেছে আর কয়েকদিন বাদে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে টুক করে ফেলে আসিম মুনির বসে পড়বেন। সেই জন্য হোয়াইট হাউসে ছুটে গিয়েছিলেন এবং হোয়াইট হাউসে গিয়ে তিনি এমনভাবে কথা বলেছেন, একেবারে ব্যক্তিগত পর্যায়ে তিনি বলার চেষ্টা করেছেন যে পাকিস্তানের উচিত, আমরা ঠিক করেছি নমিনেট করব নোবেল পুরস্কার। কারণ জানেন, ডোনাল্ড ট্রাম্পের সব পাওয়া হয়ে গেছে, ওই একটা জায়গায় ফাঁকা রয়েছে, উনি একবার নোবেল জয়ী হতে চান, তাহলে অমর অক্ষয় হয়ে থাকবেন। কারণ তিনি দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হওয়ার আনন্দ তিনি জানেন, এবার আরও বড় কিছু খুঁজছেন। তিনি চাইছেন নোবেল পুরস্কার পেতে, যাতে পৃথিবীর ইতিহাসে অমর হয়ে থাকেন। আবার উল্টো দিক থেকে এটাও ঠিক, আসিম মুনির জানেন, আসিম মুনিরকে যদি দেখেন, কে কোন ফুলে তুষ্ট সেটা বোঝে, সেই হিসেবে কথা বলেন। আবার ওখানে গিয়ে কথা দিয়ে এসছে, F-16 থেকে শুরু করে কোটি কোটি ডলার নিয়ে এসছে। কেন? যে গোটা পাকিস্তানটা বিক্রি হয়ে গেছে, সেটা হচ্ছে গোটা পাকিস্তান দেশটাই এখন হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসের বেস। একদিকে দেশটাকে বিক্রি করে দিয়ে চলে এসেছে, আবার এসে লিখছে, পাকিস্তান লিখছে কি ওরা নাকি ইরানের ওপর আক্রমণ, ইরানের পারমাণবিক বিভিন্ন পরীক্ষাগার, সেখানে আক্রমণকে ওরা নিন্দা জানাচ্ছে। এগুলো সব লোক দেখানো। According to the top intelligence sources, during this meeting, the National Security Committee (NSC) Pakistan reduced its condemnation of attack to an expression of concern. Top Pakistani officials choose to remain completely silent on the US attack on Iran. অর্থাৎ পাকিস্তানের যারা শীর্ষকর্তা, যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে, তারা চুপ করে আছে, কোনো কথা বলছে না। এই যে ইরানকে আক্রমণ করেছে, অথচ এই সংঘর্ষের আগে বড় বড় কথা পাকিস্তানের, তোমরাও মুসলমান, আমরাও মুসলমান, তোমাদের সঙ্গে আমরা আছি, তোমরাও ইসলামিক স্টেট, আমরাও ইসলামিক স্টেট, আমরা একসঙ্গে আছি, আমরা ভাই ভাই। যেই ইসরায়েল বোমা মারলো, যেই ইসরায়েল আক্রমণ করলো, অমনি প্রথমে গিয়ে পাকিস্তান তার সীমান্তের দরজা বন্ধ করে দিল, ঠকঠক করে কাঁপছে। অর্থাৎ একদিকে ইরানকে বলেছিল যুদ্ধের আগে, এবং সবার আগে ইরানের পেছনে ছুরিটা মারল বেঈমান পাকিস্তান, আর হোয়াইট হাউসে গিয়ে বলে এলো গোটা দেশটাই তোমার। আর মনে মনে ভয় আছে, তার কারণ পাকিস্তান জানে যে ইরান তাদের থেকে শক্তিধর, ভারতের কাছে যা পেটানি খেয়েছে, তারপর আর কোনো ঝুঁকি নিতে চাইছে না, ইরানকেও ভয় পায়। একদিকে প্রতারণা করে এসেছে, আবার অন্যদিকে চুপ করে আছে, একেবারে ভীতু এবং বেঈমান। গোটা পৃথিবী জুড়ে এখন এই ধরনের ঘটনা ঘটছে। অনেকে বলছেন এখন যেহেতু দক্ষিণ পন্থার ঝড় চলছে, সেই জন্য এই ধরনের ঘটনাই ঘটবে। কিছু কিছু মানুষ এই মুহূর্তে ক্ষমতাধর হয়ে উঠছেন, তাদের ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছা প্রতিফলিত হচ্ছে বিশ্বের, অর্থাৎ জিও পলিটিক্সে, বিশ্বের রাজনীতিতে। অনেকে বলছেন এটাই ভয়ঙ্কর দিক। জয় হিন্দ।